আজ তোমাদের যেই চ্যাপ্টার পড়ানো হবে তা হলো জীবন সংগঠনের স্তর। এর অন্তর্গত প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের গঠন সম্পর্কে কিছু আলোকপাত করব। প্রোক্যারিওটিক কোষ। জীবন সৃষ্টির প্রথম দিকে প্রোক্যারিওটিক কোষের সূত্রপাত ঘটে এবং এই প্রোক্যারিওটিক কোষ সৃষ্টির পর থেকেই ধীরে ধীরে আরও উন্নতশীল কোষের সৃষ্টি হতে হতে ইউক্যারিওটিক কোষের সৃষ্টি হয় এবং এই ইউক্যারিওটিক কোষের থেকে বিভিন্ন বহুকোষী জীবের সৃষ্টি হয় এবং আজ থেকে ক্রমশ ধীরে ধীরে উন্নতশীল সবথেকে জীব মানুষের আবির্ভাব ঘটেছে। তো প্রোক্যারিওটিক কোষ, প্রো মানে আদি অর্থাৎ প্রাচীনতম, ক্যারিওটিক কথাটি এসছে ক্যারিয়ন ভাষা থেকে। ক্যারিয়ন কথার অর্থ হলো নিউক্লিয়াস অর্থাৎ আদি নিউক্লিয়াস। যে সমস্ত কোষে আদি নিউক্লিয়াস বর্তমান থাকে সেগুলোই তাহলে প্রোক্যারিওটিক কোষ। উদাহরণ যদি বলা যায়, যেমন ইশ্চেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়া এক ধরনের প্রোক্যারিওটিক কোষ। ইশ্চেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়া ছাড়াও যেমন ব্যাসিলাস ব্যাকটেরিয়া, যেগুলো দুধকে দইয়ে পরিণত করে, এবং আমাদের কলেরা রোগ সৃষ্টিকারী ভিব্রিও কলেরি, দেখতে এইরকম কমা আকৃতির মতো। তো এই যে ব্যাকটেরিয়াগুলো দণ্ডাকার ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস দেখতে এরকম, এগুলো সব প্রোক্যারিওটিক কোষ। এই কোষগুলোকে যদি ভালোভাবে দেখা যায়, যদি ইশ্চেরিচিয়া কোলাইয়ের একটা ছবি আঁকা যায়, ইশ্চেরিচিয়া কোলাই দেখতে দণ্ডাকার হয়, বাইরের দিকে কোষ প্রাচীর থাকে, ভেতরের দিকে কোষ পর্দা থাকে এবং কোষ পর্দার ভেতরে পুরোটা জলীয় তরল অংশ, যেটাকে আমরা সাইটোপ্লাজম বলতে পারি, এবং সাইটোপ্লাজমের ভেতরে থাকে একটি নিউক্লিয়াস, যেটাকে কিন্তু নিউক্লিয়াস বলা হয় না। এইরকম আদি কোষের ক্ষেত্রে এদেরকে নিউক্লিয়েট বলা হয়, নিউক্লিয়েট নামে অভিহিত করা হয়। তো এরা হলো প্রোক্যারিওটিক কোষ। তো এদের সংজ্ঞা বলতে গেলে কি বলা হবে, যে সমস্ত কোষ উন্নত নিউক্লিয়াসবিহীন এবং যাদের জেনেটিক বস্তু অর্থাৎ নিউক্লিয়েট হিস্টোন প্রোটিনবিহীন ডিএনএ প্রকৃতির এবং কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না যাদের কোষে, তারা হলো প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ, ইশ্চেরিচিয়া কোলাই। বিজ্ঞানসম্মত নামের নিচে গণ এবং প্রজাতির নিচে অবশ্যই দাগ দিতে হবে, এটা তোমরা আগেই পড়েছ দ্বিপদ নামকরণের ক্ষেত্রে। এরপর যেটা হবে তা হলো ইউক্যারিওটিক। ইউ কথার অর্থ হলো প্রকৃত, আর ক্যারিওটিক মানে আগেই বলেছি নিউক্লিয়াস, অর্থাৎ যে সমস্ত কোষের ক্ষেত্রে প্রকৃত নিউক্লিয়াস থাকে, উন্নত নিউক্লিয়াস থাকে, তাদেরকেই বলা হয় ইউক্যারিওটিক কোষ। যেমন ইউক্যারিওটিক কোষ যদি বলা যায়, প্রোক্যারিওটিক ছাড়া বাকি সমস্ত কোষ হলো ইউক্যারিওটিক কোষ। যেমন অ্যামিবার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অ্যামিবা এরকম দেখতে হয়, তার নিজস্ব কোনো আকৃতি নেই, কিন্তু তার একটা সুন্দর নিউক্লিয়াস লক্ষ্য করা যায়, ঘন কালো রঙের নিউক্লিয়াস থাকে। তো অ্যামিবা অনুন্নত এক ধরনের জীব, কিন্তু এককোষী জীব, কিন্তু তার নিউক্লিয়াসটা খুবই উন্নত। থেকে মানুষ পর্যন্ত, থেকে মানুষ, হোমো সেপিয়েন্স যার বিজ্ঞানসম্মত নাম। তো যত রকমের জীব, গরু, ছাগল, ভেড়া, বিভিন্ন ধরনের উদ্ভিদ, সমস্ত
সবাই হচ্ছে ইউক্যারিওটিক কোষ, ছত্রাক থেকে শুরু করে সবাই। তো ইউক্যারিওটিক কোষের মধ্যে কি থাকে, এদের যে নিউক্লিয়াসটা থাকে, এরকম একটা কোষ, এটা এক ধরনের প্রাণী কোষ। প্রাণী কোষের ভেতরে একটা সুন্দর নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ বা নিউক্লিয় জালিকাটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এটা হলো একটা ইউক্যারিওটিক কোষ। যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখানো যায়, উদ্ভিদ কোষটা হচ্ছে এক ধরনের ইউক্যারিওটিক কোষ, কারণ বাইরের দিকে কোষ প্রাচীর আছে, ভেতরে কোষ পর্দা আছে, কিন্তু কোষ পর্দার ভেতরে যে সাইটোপ্লাজম আছে, সেই সাইটোপ্লাজমে ভাসমান অবস্থায় আছে একটা সুগঠিত নিউক্লিয়াস, যার বাইরের দিকে পর্দা ঘেরা আছে, ভেতরে ডিএনএটা আছে। আর এক্ষেত্রে ডিএনএ আলাদাভাবে সাইটোপ্লাজমের ভেতরে শুধু ডিএনএটা ছড়ানো অবস্থায় ছিল, কিন্তু এর ক্ষেত্রে ডিএনএটা একটা প্রোটিন খোলকের মধ্যে আছে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে আছে ডিএনএটা। তো যার ক্ষেত্রে সুগঠিত নিউক্লিয়াস বর্তমান থাকে, সেটা ইউক্যারিওটিক কোষ। এখন এর সংজ্ঞা হিসাবে কি বলা যেতে পারে, যে সমস্ত কোষে সুগঠিত নিউক্লিয়াস বর্তমান এবং কোষের মধ্যে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে এবং নিউক্লিয়াসের যে ডিএনএ তা হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত হয়, তাকেই বলা হবে ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এগুলো কোনোটাই থাকে না। আচ্ছা, পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু জিনিসটা কি? যে সমস্ত কোষীয় অঙ্গাণু কোষের সাইটোপ্লাজমে থাকে, যাদের বাইরের দিকে অবশ্যই একটা পর্দা থাকবে। যেমন আমি যদি মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকি, মাইটোকন্ড্রিয়ার ছবিতে এরকম মাইটোকন্ড্রিয়া লক্ষ্য করা যায়। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই থাকে মাইটোকন্ড্রিয়া, যেগুলো কোষের শক্তি তৈরি করে। তাদের বাইরের দিকে এই যে একটা সুন্দর কোষীয় অঙ্গাণু। রাইবোজোমকে যদি দেখা যায়, দুটো উপ-একক এরকম থাকে, উপরেরটা ছোট, নিচেরটা একটু বড়। তো এই যে উপ-একক দুটো মিলে একটা রাইবোজোম গঠন করেছে। তো এই রাইবোজোমে পর্দা ঘেরা সুগঠিত কোষীয় অঙ্গাণু এটা একটা। এরকম উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাস্টিড থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে প্লাস্টিড থাকে না। এরকম যে কোষীয় অঙ্গাণুগুলো, সেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, গোলগি বডি থাকে, লাইসোজোম থাকে, এগুলো সবই পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু। কিন্তু এদের ক্ষেত্রে এগুলো থাকে না, শুধুমাত্র রাইবোজোমটা এদের ক্ষেত্রে থাকে, কিন্তু রাইবোজোমটাও আবার 70S প্রকৃতির, আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে 80S প্রকৃতির। তো এদের সুগঠিত নিউক্লিয়াস থাকার জন্য এদেরকে ইউক্যারিওটিক বলা হচ্ছে। এখন প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের পার্থক্য আলোচনা করব। প্রোক্যারিওটিক আমরা দেখতেই পাচ্ছি, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়েট থাকে, নিউক্লিয়েট থাকে, কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে প্রকৃত নিউক্লিয়াস থাকে। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে ডিএনএটা নগ্ন অবস্থায় থাকে, কোষের সাইটোপ্লাজমে নগ্ন অবস্থায় থাকে, কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে ডিএনএগুলো। প্রোক্যারিওটিক কোষে ডিএনএর পরিমাণটা কম হয়, কিন্তু ইউক্যারিওটিক কোষে ডিএনএর পরিমাণ অনেক বেশি হয়। প্রোক্যারিওটিক কোষে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না, আর ইউক্যারিওটিক কোষে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণুগুলো থাকে, যেমন লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ইত্যাদি ইত্যাদি। প্রোক্যারিওটিক কোষের বাইরের দিকে যে কোষ প্রাচীর থাকে, এই যে বাইরের দিকে যে কোষ প্রাচীরটা, এটি পেপটাইড ও গ্লাইকেন দ্বারা গঠিত হয়, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে বাইরের দিকে যে কোষ প্রাচীর থাকে সেটা সেলুলোজ দ্বারা গঠিত হয়। এই যে সেলুলোজ দ্বারা গঠিত হয়, আর এদেরটা প্রোক্যারিওটিক কোষেরটা পেপটাইডো গ্লাইকেন দ্বারা গঠিত হয়। পেপটাইডো গ্লাইকেন দ্বারা গঠিত হয়, এটার নাম কোষ প্রাচীর। কোষ পর্দার বাইরে যে প্রাচীর থাকে, যেটা সেলকে প্রোটেক্ট করে, সেটাই হচ্ছে কোষ প্রাচীর, যেটি ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে তো অবশ্যই থাকে। ইউক্যারিওটিক কোষের উদ্ভিদের মধ্যে থাকে, কিন্তু প্রাণীর মধ্যে থাকে না। এবং প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে, লক্ষ্য করা যাচ্ছে দুটো প্রাচীর, আর এর ক্ষেত্রে কিন্তু একটাই প্রাচীর, এটাকে বলা হয় কোষ পর্দা। বাস, এখন বলবো যে বিভিন্ন কোষগুলো একসাথে যুক্ত হয়ে কলা গঠন করে, কলা তৈরি করে অঙ্গ তৈরি করে তন্ত্র, এবং অনেকগুলো তন্ত্র মিলে একসাথে তৈরি হয় জীবদেহ। পরের চ্যাপ্টারে কলা সম্পর্কে আলোচনা করা আছে, সেই কলা সম্পর্কে আলোচনা করব পরের স্তরে।